ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। পর্ব সংখ্যা ৭২। পেরিয়েছে আরও বেশ কিছু দিন। সকালের নাস্তা খেতে খেতেই খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন সাদমান শিকদার। এমন সময় টুংটাং করে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো। তিনি চশমাটা ঠেলে ফোনটা হাতে নিতে দেখলো অচেনা নম্বর। অনেকগুলো ছবি সেন্ড করা হয়েছে। সাদমান শিকদার শত নম্বরটাই ক্লিন করলো। সাথে সাথে তার তরাতে চেঁচিয়ে উঠল সাদমান শিকদার। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপতন নীরবতা। প্রত্যেকের মনের মধ্যে কিছুক্ষণ পূর্বেই এই স্থানে ঘটে যাওয়া টর্নেডোর ঝড় বইছে এখনও। মাত্রাতিরিক্ত গুমট নীরবতা, যেন ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমের টু সিটার সোফাগুলোতে পায়ের উপর পা তুলে প্রত্যক্ষমান প্রহর করছে সাদমান শিকদার, খলিল শিকদার, ফারহান চৌধুরী, মেহজাবিন চৌধুরী, অননা বেগম শুদ্ধ। উপস্থিত আছে বাড়ির মহিলা মহল থেকে শুরু করে চাকর বাকর অনেকেই। এই বাড়ির কেচ্ছা তাদের কাছে নতুন না। এমনিতেও সবসময় কাছে লাগে না, কিন্তু কখন লাগে তখন না হয় একদম সিনেমার কাহিনী আকারে হার মানিয়ে যাবে যে এই কাহিনী। আর এই যে বড়সড় কিছু একটা হতে চলেছে সে বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। কল্পনা থেকে উঠে আসা চিন্তা ভাবনাগুলো কল্পনা করেই শিউরে ওঠে এক একজন। সকলের মুখে আতঙ্কের ছাপ, সংখ্যায় বুক দুরুদুরু করছে। অনুশ্রী বেগম ভয়ে ভয়ে বারবার স্বামী আর ননদের দিকে তাকাচ্ছেন। তাদের চোখে মুখে কি যে কি পশুই নিষ্ঠুরতা। এরাও যখন তখন রেগে যায় বেশি, তখন তাদের আসল রূপগুলো আসলেই বাহিরে বের হয়ে আসে। তাই ভেবেই ভয় পাচ্ছে অনুশ্রী বেগম। তিনি তার সব সন্তানের নৈতিক নীতি মনুষ্যত্ব শেখাতে পারলেও পারেনি বড় ছেলেকে। সে ঠিক তার বাপ চাচাকে ধাঁচেই চলে না, আর তাই এত তাড়াতাড়ি জীবন শেষ প্রান্তে পৌঁছে গেছে সে। খলিল শিকদার আর ফারহান চৌধুরী একই অবস্থা, কেবল শুদ্ধ ব্যতিক্রম। সে কোনো প্রকার প্রতিক্রিয়ার বা প্রদর্শন ছাড়াই বসে আছে। সবাই দেখে মনে হচ্ছে তারা হয়তো শুদ্ধের উপস্থিতির জন্য নিজেরা ইচ্ছামতো, বিশেষ করে কেবল মনে মনে ফুঁসছে। সকলের এমন কঠোর মুখ দেখে তটস্থ হয়ে উঠল তো উষাও। প্রিয়স্মিতার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, কি সর্বনাশ ঘটেছে আপু? আমার ভীষণ ভয় করছে। প্রিয়স্মিতা উষার আতঙ্ক দেখলো কিনা বোঝা গেল না। তার নীলাভ চক্ষুদয় সুচক্ষু দৃষ্টি একই মানুষের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। পূর্ণতা আজ ধীর কণ্ঠে বলে উঠল, মেজো ভাবি, সে তাকে কে একবার একটা বুদ্ধিমান ম্যাচিওর মেয়ে ভাবতাম। সে এতটা ম্যাচিওর হয়েও এই কাজটা কিভাবে করতে পারলো? ও কিভাবে অন্য একজনের সংসার ভাঙতে চাইলো? ও তো জানতো আবির্ভাবটা বিবাহিত, তারপরেও ওর কাছ থেকে এটা আশা করিনি। পূর্ণতার কথায় সহমত পোষণ করে ইনায়া। উষা ফের চাপা কণ্ঠে বলল, সেজ ভাবি, আজকে যে কি হতে চলেছে সেটা কল্পনা করতে পারছি না। পূর্ণতাকে বেশ চিন্তিত দেখালো এবার। এর মিনিট পাঁচেকের মধ্যে বাড়ির কলিং বেলও বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই কৌতূহলে লাফিয়ে ওঠে সকলের দৃষ্টি দরজার চৌকাঠে। মেহজাবিন চৌধুরী চোখে মুখে দপ করে জ্বলে উঠল কিছুটা। বাড়ির প্রত্যেকটা দূর দূর মন এগিয়ে গেল সেই দিকে। দরজার কপাট খুলতে দৃশ্যমান ক্লান্ত বিধ্বস্ত মুখ, ক্লান্ত শরীর টেনে বাড়ির ভেতরে ঢুকে পড়ল প্রেম, প্রীথম, প্রণয়, আবির্ভাব, শ্বেতা। প্রণয় আগে থেকেই অনেকটা সুস্থ, কিন্তু শরীর এখনো বেশ দুর্বল। সে বাসায় প্রবেশ করে এদিক ওদিক কারোর দিকে তাকালো না। সকলের কৌতূহলী মুখগুলো দেখেও যেন না দেখার ভান করে চলে গেল নিজ কক্ষে। প্রীথম, প্রেম আর আবির্ভাব এতগুলো মানুষকে একসাথে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভড়কে গেল। প্রীথম সবাইকে ঠেলে ঠুলে ঢুকতে ঢুকতে ক্লান্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এভাবে ঝাটকা পাকিয়ে আছে কেন সকলে? প্রীথম কথা সমাপ্ত করতে পারল না, তার পূর্বে বিশাল এক থাবা মেরে সে তার হাতের কবজি ধরল শুদ্ধ। সর্বসম্মুখে থেকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বোনকে। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রীথম, প্রেম, আবির্ভাব। সে তার শুদ্ধের শক্ত হাতে মুষ্টিবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই মৃদু আর্তনাদ করে উঠল, আহা দাদা, লাগছে তো, আস্তে ধরো না, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু সেটা সেই অনুনয় শুদ্ধর কান অব্দি মোটেও পৌঁছালো না, বরং আরো শক্ত করে চেপে ধরে হিড়হিড় করে টানতে লাগলো। তার পেছন পেছন মেহজাবিন চৌধুরীও গেলেন। ক্ষোভে আক্রোশে রক্তিম বর্ণ ধারণ করেছে তার মুখ চোখ। প্রীথম আবারও সবার মুখের বিকৃতি অনুষ্ঠিত করে নিকৃষ্ট প্রতিফলন দেখালো, কিন্তু
এর সাথে কারণ অনুধাবন করতে পারল না। শুদ্ধ মেহজাবিন চৌধুরী সেতাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল, দরজা লাগিয়ে দিলেন। ধারাম করে দরজার পাল্লা আটকানোর শব্দে কেঁপে উঠল প্রত্যেকে। আবির্ভাব হাবলার মতো তাকিয়ে রইল। সে বুঝতে পারল না এসবটা হচ্ছে কি। সে বন্ধ দরজার দিকে এগোতেই তার দুবাহু দুদিক থেকে চেপে ধরল রাজস সমুদ্র। ভাইদের এমন ব্যবহারে হতবাক হয়ে গেল প্রীতম। আশ্চর্যত কণ্ঠে বলল, এই বাড়িতে এসব কি মেলোড্রামা শুরু হয়েছে? আর তোরা এমন বিয়াদবি করছিস কেন? উনি আমাদের বড় ভাইয়া, এভাবে চেপে ধরেছিস? স্যার বলছি। আক্রোশে চেঁচিয়ে ওঠে সমুদ্র। চোখ লাল করে বলল, মেজদা, উনি আমাদের বড় ভাই না। বড় ভাই হলে এই কাজটা সে কোনোদিনও করতে পারতো না। প্রীতমের কণ্ঠে বিষময়। কি কি এমন করেছে ভাইয়া? এবার দ্বিগুণ গর্জে ওঠে রাজ। আবির্ভাবের কলার চেপে ধরে বলল, উনি আমাদের কত বড় সর্বনাশ করেছে তুমি ভাবতেও পারবে না মেজদা। মানে? সমুদ্র পুনরায় কিছু বলতে যাবে তার পূর্বেই বন্ধ দরজার ভেতর থেকে শুদ্ধর উঁচু গলার আওয়াজ ভেসে এলো। আর ওই মুখ, তোর ওই মুখ আর একবারও আবির্ভাবের নাম উচ্চারণ করবি না, না হলে জিহ্বা কেটে কুত্তাকে খাইয়ে দিব। দ্বিতীয়বার দ্বিধাবোধ করবো না। সাথে মেহজাবিন চৌধুরী অস্ত্রাপ গালি ভেসে আসতে শোনা গেল। আমাকে বেরো না মম, আমার খুব ব্যথা লাগছে বলে হু হু করে কাঁদছে শ্বেতা। করুণ আকুতি মিনতি করছে তাদের নিকট। পেয়সীর এখন বেকুলতায় আর্তনাদ শুনে হৃৎপিণ্ড কামড়ে উঠল আবির্ভাবের। ভীষণ পীড়া অনুভব হলো তার। ছাড়ো আমায়, ওরা কি করেছে আমার চড়ুই পাখির সাথে? আমায় যেতে দাও আমার বাবুই পাখির কাছে। মাই লাভ। আবির্ভাবের এমন পাগলাটে আচরণে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সকলে। চোখে মুখে তুলে তাকাতে পারল না কেউ আবির্ভাবের পাগলামোর দিকে। সাদমান শিকদার আর সহ্য করতে পারলেন, এবার উঠে এসে সজরে লাথি বসিয়ে দিল আবির্ভাবের বুক বরাবর। সাথে সাথে পুরুষালী আঘাতে ছিটকে দূরে ছড়ে গেছে আবির্ভাব। সাদমান শিকদার ছুটে এসে গলায় পাড়া দিয়ে ধরলেন। অশ্রব্য গালিগালাজ করতে লাগলেন, জানোয়ারের বাচ্চা, তোকে বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছিলাম, তুই আমার মান সম্মান একদম শেষ করে দিয়েছিস। সাথে সাথে সে তার বিকট শব্দে আর্তনাদ ভেসে এলো, আমাকে এবার মেরো না মম, আমি সত্যি মরে যাব। সাথে সাথেই টেনে ধরে সে তার তুলতুলে গালে ছটিয়ে চর বসালো শুদ্ধ। শুদ্ধ ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই আমার বোন হয়ে কিভাবে পারলি আরেকটা মেয়ের সংসার ভাঙতে? তুই আমার বোন হয়ে কিভাবে পারলি জেনে শুনে এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াতে? কিভাবে পারলি এত নিচে নামতে? শুধু সামনে থেকে সরে দাঁড়ায়, তুই সামনে থেকে সরে দাঁড়া শুদ্ধ। ওই বান্দির বাচ্চাকে আমার হাতে তুলে দে। আজ ওর শরীরে সকল জ্বালা আমি গুটিয়ে দিব, তবে আমি শিকদার বংশের মেয়ে, বলে উঠল মেহজাবিন চৌধুরী। শুধু তাই শুনল, মায়ের হাতে বোনকে তুলে দিল, গটগটে বেরিয়ে গেল। সে তা অশ্রু টলমল চোখে তপ দেখে বসে রইল। তার ভাই এইগুলো তাকে কি বলে গেল? সত্যি এগুলো ওর নিজের ভাই বলল? নিজের ভাবনার বিরোধিতা করলো, সে প্রতিবাদ করলো। মেহজাবিন চৌধুরী সে তার লম্বা চুলের মুঠি পেঁচিয়ে ধরে বললেন, আমাকে আজকে দেখাবো তো শরীরে কতটা ঝাল আছে, যার জন্য তোকে ওই বিবাহিত ছেলের কাছে যেতে হলো। নষ্ট মেয়ে, ওই ছেলের লাশ তো ফেলবই, সাথে তোকেও টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। ব্যথা তোর কণ্ঠে ডুকরে ওঠে শ্বেতা। সহ্য করতে না পেরে চাপটে ধরে মেহজাবিন চৌধুরীর পা। শ্বেতা কাঁদতে কাঁদতে বিলাপ করেও বলল, রহম করো মম, আমি তোমার পায়ে পড়ি, তোমরা আমাকে যত খুশি মারো কাটো, বাট ওনাকে কিছু করো না। আমি টু শব্দ করবো না, কিন্তু ওনাকে কিছু করো না মম, প্লিজ। সে তার চোখে মুখে এক অপরিসীম ভালোবাসা দেখে তেল বেগুনে জ্বলে ওঠে মেহজাবিন চৌধুরী। বাঁশের কঞ্চি দিয়ে আরো জোরে জোরে একের পর এক আঘাত করতে লাগে সে তাকে। এতক্ষণে ঘরের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে থেকে শুনতে পেল সকলেই। সে তার কান্নার আহাজারি শুনে উন্মাদ হলো আবির্ভাব। সে ধাক্কা মেরে সরিয়ে দিল সাদমান শিকদারকে। রাজার সমুদ্র আবারও চেপে ধরলো। এবার তারাও কিছুতে শক্তিতে পেরে উঠল না। আবির্ভাব চিৎকার করে বলে উঠল, দয়া করে তোমরা আমার পুতুলটাকে আঘাত করো না, ও অনেক নরম কোমল সতেজ একটা ফুল, অল্প আঘাতে মূর্ছা হয়ে যাবে। তাহলে কিভাবে সইবে তোমাদের এমন পাশবিক নির্যাতন? সাথে সাথে শক্ত হাতের ঘুষি এসে ছিটকে পড়ল আবির্ভাব। তেড়ে এসে শাড়ির কলার চেপে ধরেছে শুদ্ধ হিংস্রের ন্যায়। থাবা বসিয়ে দিয়ে বলল, বিশ্বাসঘাতক, তুই বন্ধুত্বের মুখোশ পরে আমার পিঠে এভাবে ছুরি মারতে পারলি? এমন বিভৎস সুযোগ নিলে আমার বিশ্বাসের, এই প্রতিদান দিলি আমার ভালোবাসার? তুই আমার চোখের আড়ালে আমার বোনের সাথে কেন এমনটি করলি? আমাকে বল, কেন করলি এমন? কেন আমার বোনের জীবনটা নষ্ট করে দিলি? আবির্ভাব যেন
আবির্ভাব যেন এ সকল কিছুই শুনতে পাচ্ছে না, হৃদয় ছিঁড়ে ডুকরে বের হচ্ছে তার আত্মচিৎকার। সে চিৎকার করে অনুনয় করে জানায়, তোমরা আমার সাথে যা যা করতে ইচ্ছা করো, কিন্তু ওকে আঘাত করবে না। আমি একটু বাধা দেব না, কিন্তু তোমরা আমার ভালোবাসাকে এতটা নির্দয়ভাবে আঘাত করো না, কষ্ট দিও না ওকে, এই কষ্ট আমার অন্তরে সহ্য হচ্ছে না। মাই লাভ। সাদমান শিকদার আর সহ্য করতে পারলো না, মন চাচ্ছে নিজের হাতে ছেলেটাকে কুপিয়ে রেখে দিতে। শুদ্ধ আবির্ভাবের এমন বারান্ত পাগলামি দেখে রাজ আর সমুদ্রকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। সাথে সাথে আবির্ভাবকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যেতে লাগলো সমুদ্র, রাজ, অরণ্য। আবির্ভাব আহত কণ্ঠে চিৎকার দিয়ে ডাকলো, আমায় কোথায় নিয়ে যাচ্ছে তোমরা? ছাড়ো প্লিজ, আমাকে শেষ করে দেওয়ার আগ মুহূর্তে অন্তত একবার দেখতে দাও আমার পাখিটাকে, একটু বুকে নিয়ে আদর করতে দাও। ওহ জান, কই তুই? আয়না পাখি, আয়না আমার বুকে, দেখ না ওরা ওরা আমাকে তোর কাছ থেকে নিয়ে যাচ্ছে, তোর থেকে দূরে করে দিচ্ছে। আবির্ভাবকে টানতে টানতে বাড়ির লন এরিয়ায় নিয়ে এলো ছেলেরা। এখান থেকে আর আবির্ভাব শুনতে পাচ্ছে না তার পাখির গলার আওয়াজ। শুদ্ধ তীব্র রাগে ও ক্ষোভে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। আচমকা আক্রোশ করে বসলো আবির্ভাবে, একের পর এক শক্ত বলবান আঘাতে গুটিয়ে দিতে লাগলো আবির্ভাবের বলিষ্ঠ শরীরখানা। তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করলি কিভাবে? কিভাবে পারলি তুই? তোর বুকে একবারও কাঁপলো না রে? মনে হলো না আমার বোনটা এরপর বাঁচবে কিভাবে? আবির্ভাবের বেরাগ মারতে মারতে এক মুহূর্তে রক্তাক্ত করে ফেলল শুদ্ধকে। সারা শরীর লাল হয়ে গেছে রঞ্জিত তরলে, কিন্তু এত আঘাতেও একটু উফ শব্দ করেনি আবির্ভাব। বেশিক্ষণ নিজের রাগ ধরে রাখতে পারল না সাদমান শিকদার ও খলিল শিকদার। একত্রে এক নির্মম পৈশবিক নির্যাতনের খেলায় মেতে উঠেছে। একের পর এক বিভৎস আঘাতে জর্জরিত করছে আবির্ভাবের শরীর, নাক মুখ রক্তে একাকার। ইতিমধ্যে আবির্ভাবের ভগ্নপ্রায় শরীর ঠোঁট এলিয়ে হাসলো, ব্যথাতুর কণ্ঠে বিড়বিড় করলো, তোমাকে কি এর থেকেও বেশি ব্যথা দিয়েছে আমার প্রাণ? কি হচ্ছে ওইখানে? দূর থেকে ভেসে আসা হুঙ্কারে থেমে গেল সকলে। পেছনে ফিরে তাকাতে দেখলো প্রণয় ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সাদমান শিকদার ফুঁসে উঠে সজোরে পেটে লাথি মেরে বললেন, এই জানোয়ারের বাচ্চা আরেক জাতের পোলা হয়ে ঘরের বউ রেখে আমার ভাগ্নিকে নিয়ে ফুসলিতে ছিল, ছলে বলে নষ্ট করার চেষ্টা করেছে তাকে। ওকে আজ এখানে চিন্তা দাফন দিয়ে দিব, এরপর ওর লাশের সম্মুখে দাঁড় করিয়ে বিয়ে পড়াবো আমার ভাগ্নির। প্রণয় ভুরু কুঁচকে সামনের দিকে তাকাইয়ে দেখলো আবির্ভাবের পুরো শরীর ক্ষত বিক্ষত, রক্ত চুয়ে চুয়ে পড়ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। যে জায়গায় ফেলে মারছিল ওই জায়গাটা সবুজ ঘাস রক্তবর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। দীর্ঘ শ্বাস ফেলল প্রণয়। এটা তো হবারই ছিল। শুদ্ধর মাথায় যে খুন চেপেছে, সে আবার সর্বশক্তি দিয়ে আঘাত করতে শুরু করেছে পূর্বের ন্যায়, এবার আরো শক্ত করেই যেন। সাদমান শিকদার বাড়ি থেকে বড় রামদানি আসলেন। গরু জবাই দেওয়ার দা ভেবে ভরকে গেল প্রীতম। অরণ্য, সমুদ্র, রাজ প্রণয়ের বুকে দু হাত ভাঁজ করে উত্তেজনাবিহীন মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। সাদমান শিকদার দাঁড়িয়ে তেড়ে আসতে আবির্ভাবের গলার কাছে নিজের পরিণত আঁচ পেতেই চোখ বন্ধ করে নিল আবির্ভাব। মনে মনে আফসোস করে বলল, শেষক্ষণে তোমাকে দেখতে পেলাম না জান, কিন্তু তোমাকে কতটা ভালোবাসি বুঝেছিস তো? আমি থাকি বা না থাকি, কখন আমার ভালোবাসায় প্রশ্নবিদ্ধ করিস না। তুই যে আমার বড্ড আদরের, বুক পাঁজরের গাথা এক অমূল্য সম্পদ। সাদমান শিকদার সর্বশক্তিতে কোপ দিতে নিলেই তার হাত চেপে ধরল শুদ্ধ। রামদা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল আবির্ভাবকে টেনে তুলে বলল, আমার বোনকে খুব ভালোবাসিস তাই না? খুব ভালোবাসিস আমার বোনকে? মৃত্যু মানে মুক্তি, আর মুক্তি মানে তোকে পেতে দেব না। মৃত্যুর মতো এত ক্ষুদ্র শাস্তি তোর দ্বারা ক্ষমা করা হবে না। আবির্ভাব নিবু নিবু অসহায় চোখে চাইল শুদ্ধের পানে। শুদ্ধ চোখ লাল করে ধাক্কা দিয়ে উঠল, পাখা এসে বলল, যা তোকে ছেড়ে দিলাম প্রাণে, মারলাম না, কিন্তু মনে রাখিস সেটা তোর মুক্তি নয়, এটাই তোর শাস্তি। আজকের পর থেকে আমার বোনের ত্রিসীমানায় যেন তোকে না দেখি। তুই আর কোনোদিন আসবি না এই বাড়িতে। আমি আমার বোনকে বিয়ে দেব, আর কালকের মধ্যেই দিব। এতক্ষণে নীরব থাকলেও শুদ্ধের শেষ বাক্যে আহত বুকটা যেন ছ্যাদ করে ওঠে আবির্ভাবের। শুধু ফের বলল, আমি দুর্বল নই, আমি আমার বোনকে তোর কলঙ্কের বোঝা নিয়ে বেড়াতে দেব না। দুনিয়া জাহান্নামে চলে গেল, আমি আমার বোনকে কালকে বিয়ে দিব। কালকে মানে কালকেই। আবির্ভাবের বুক চেপে ধরে ছটফটানি শুরু হলো। দু হাতে শুদ্ধের পা জড়িয়ে অসহায় কণ্ঠে বলল, তার থেকে তুই আমায় এক্ষুনি শেষ করে দে, তবু আমার ভালোবাসার পাখিটাকে আমার বুকে থেকে ছিনিয়ে নিস না।
জীবিত অবস্থায় তুই আমার কলিজাটা বের করে নিলেও আমি যতটা যন্ত্রণা পাবো না তার থেকে তত যন্ত্রণা বেশি পাবো যদি তাকে তুই অন্যের হাতে তুলে দিস, তাকে আমি হারিয়ে ফেলি। তাহলে আমার প্রতি এতটা নিষ্ঠুর আচরণ করিস না। শুদ্ধ পা ছাড়িয়ে নিল। কথার জবাব না দিয়ে ভাইদের উদ্দেশ্যে বলল, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর কর, না হলে সত্যি সত্যি আমি মেরে ফেলবো। আবির্ভাব কাতর হলো, ভালোবাসাকে এক নজরে দেখার তৃষ্ণায়। প্রেম আর প্রীতম এগিয়ে আসে। পুনরায় শুদ্ধের পা আঁকড়ে ধরে আবির্ভাব করুণ গলায় মিনতি করতে থাকে, কিন্তু প্লিজ যাওয়ার আগে একবার শেষবারের মতো আমার পাখিকে দেখতে দে, একটুখানি বুকে জড়িয়ে নে। বুকে পুড়ে যাচ্ছে ভাই, একটুখানি দয়া কর। শুদ্ধ রক্তিম চোখে তাকিয়ে ভাইদের প্রাণে। প্রেম আর প্রীতম কিছু বলতে পারলো না, বাধ্য হয়ে আবির্ভাবকে টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দিল। সাদমান শিকদার দারোয়ানকে হুঙ্কার দিল, এই ছেলে যদি এই বাড়ির চৌখাট ডেঙিয়ে ভেতরে আসে তাহলে সবগুলোর ঘাট থেকে মাথা আলাদা করে দিব। প্রণয় বুকে হাত গোজে শান্ত নির্মম চোখে শুধু অবলোকন করছে সামনের দৃশ্য। আজ তার চোখের সামনে তার প্রাণপ্রিয় বন্ধুকে এত আঘাত করা হলো, অথচ তার কিছুই বলার নেই। আসলে এই ব্যাপারটা দেখা ছাড়া তারও কিছু বলার জায়গা নেই। সে শুধু চেয়ে চেয়ে দেখলো একটা পুরুষ তার ভালোবাসার জন্য ঠিক কতটা অসহায়। শুদ্ধ মাথায় চুল খামচে ঘাসের ওপর বসে পড়লো, চোখের সামনে সব ঝাপসা। আমি কি করব ভাই, কিভাবে আমার বোনকে একটা সুন্দর জীবন দিব, কিভাবে করব তাকে এইসব থেকে ভালো ভাই হিসেবে আমি ব্যর্থ, হেরে গেলাম। প্রণয় শান্ত গলায় বলল, তুই ভুল ভাবছিস। ব্যাপারটা তুই যা ভাবছিস আসলে ব্যাপারটা তেমন নয়। সত্য জিজ্ঞাসা করলো, তাহলে ব্যাপারটা কেমন? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলল, সে তার সাথে আবির্ভাবের সম্পর্ক 1 থেকে 2 বছর নয়, মোটামুটি 6 থেকে 7 বছরের মতো। আবির্ভাব তোর বোনকে যে পরিমাণ ভালোবাসে আমার মনে হয় তোরা কেউ তাকে অতটা ভালোবাসিস না বা বাসতে পারবেও না। নসিবে লেখা ছিল আলাদা, তাই হয়ে গেছে আলাদা, তাই ওরা আলাদা হয়ে গেছে। তাও আবির্ভাবের বিয়ের আগেই। সে তার সাথে আবির্ভাবের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। তবে বিচ্ছেদ হলে কি ভালোবাসা ফুরিয়ে যায়? বরং সেই না পাওয়া ভালোবাসার হাহাকার বুকের প্রতিনিয়ত রক্ত ঝরায়। ওরা কোনো পাপ করেনি, শুধু শুধু দুটো মানুষকে আঘাত করলি। শুদ্ধ বাকরুদ্ধ হয়ে গেল, মুখটা হু করে উঠলো আরো বেশি যন্ত্রণায়। তার মানে আমার ছোট বোনটা এতদিন ধরে মুখ বুজে এই নরক যন্ত্রণা সহ্য করেছিল। ও আমার বোনকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে, আমার বোনের সাথে সম্পর্ক করে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এতটা কাপুরুষও ওকে জীবিত ছাড়ে অন্যায় হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। বলো, দেখ তুই যা ভাবছিস। বলে স্থান ত্যাগ করলো সে। শিকদার বাড়ির বিশাল গেটের বাইরে রাস্তার একপাশে রক্তাক্ত শৈলে পড়ে আছে আবির্ভাব, বুকে তার পাহাড় সম ব্যথা। অনেক চেষ্টার পরেও তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। শরীরের জোর নেই যে দারোয়ানের সাথে জোর দেখাবে। দিশাহারা হয়ে পড়ে আছে আবির্ভাব। চোখের সামনে বাঁচার সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে। জ্বলন্ত বক্ষে হাত চেপে বলল, কি আমিটাকে কি বানিয়ে দিলে মাই লাভ? তুমি তোমার পাগলের ডাক্তারকে সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়লে। আমি মরতে চাই না মাই লাভ, আমি বাঁচতে চাই, কিন্তু সত্যি কি বাঁচতে পারবো? ওরা কি আমাকে সত্যি বাঁচতে দেবে? আমার গর্ভধারিণী মা আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, আর তুমি আমাকে চিতায় তুলে দিলে। রাস্তার পাশে বসে গিয়ে পাগলের মতো পড়ে বিড়বিড় করছিস কেন? নিজের অবস্থা কি? চল বাসায় পৌঁছে দেই। কথাগুলো বলে মুখের সামনে হাত বাড়িয়ে দিল প্রণয়। আবির্ভাব দুর্বল চোখে তাকালো প্রণয়ের পানে। প্রণয়কে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। প্রণয় ওর হাত টেনে তুলে বসা থেকে দাঁড় করিয়ে বলল, সামান্য এইটুকুতে মুষড়ে পড়লে হবে না বন্ধু, আরো কত কি দেখা বাকি, সবে তো শুরু। আবির্ভাবের চোখে মুখে আতঙ্কে নীল হয়ে গেল। সকালের মেডিসিনটা মিস হয়ে যাওয়া দরুন বুকে সুখ সুখ ব্যথা অনুভব হচ্ছে প্রণয়ের। সে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। গাড়ির ফ্রন্ট গেটে উঠে আবির্ভাব মুখ ঘুরিয়ে নিল, স্পষ্ট বাক্য জানিয়ে দিল, আমার পাখিটাকে না দেখে এখান থেকে এক পাও নড়ব না আমি। এখানে জন্মের পর জন্ম দাঁড়িয়ে থাকলেও তুই কখনো দেখতে পারবি না। এখন চল। আবির্ভাব তেরামি ধরতেই পেছন থেকে লাথি দিয়ে গাড়িতে বসে দিল প্রণয়। ডোর লক করে দিয়েই সোজা ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দিতেই শান্ত গলায় বলল, এই বয়সে টিনেজারদের মতো পাগলামি করে লাভ বলে লাভ আছে আবির্ভাব? তুই খুব ভালো করেই জানিস কি হতে যাচ্ছে, আর যা হতে চলেছে তা আটকানোর সাধ্য নয়। তোর বুকে এক সমুদ্র ভালোবাসা পৃথিবীর কাউকে তুই দেখাতে পারবি না, আর দেখাতে পারলেও হয়তো কিছু করতে পারবি না। তাহলে শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে? প্রণয়ের কথা শেষ করতে চলন্ত গাড়ির কাছে সজোরে ঘুষি পড়লো। বুলেট প্রুফ কাছে কিছু হলো না, কিন্তু আবির্ভাবের চামড়া ছিঁড়ে ভেতরের মাংস থেতলে গেছে চোখের নিমিষেই।
সেসবে তোয়াক্কা না করে গর্জে ওঠে আবির্ভাব। কিছু করার নেই মানে? বুঝতে পারছিস, ও শুধু আমার। ওকে ভালোবাসলে কেবল আমি বাসবো, ও সংসার করলে কেবল আমার সংসারই করবে। আমি সমাজনীতি, সম্পর্ক এসব কিছু ধরাধরি করি না। প্রণয় কেবল নিঃশব্দে হাসলো, কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। আবির্ভাব কেমন অনুভব করছে তার শতভাগ খুব ভালোই অনুভব করতে পারছে প্রণয়। সে জানে না এভাবে চললে আবির্ভাব আদৌ বাঁচবে কিনা, কিন্তু এখানে আর কিছু করার নেই যে তার। শুধু তার কেন, পৃথিবীর কারোরই বা কিছু করার নেই। এবার আল্লাহ চাইলে সব হবে, যা চাইবে তাই হবে। নির্জীব শরীর মার্বেল বিছানো মেঝেতে লুটিয়ে পড়ে আছে শ্বেতা। দাগহীন মসৃণ শরীরটা বিভৎস মানের কালসে দাগ, ফর্সা টুকটুকে গলে জলজল করছে 5 আঙ্গুলের দাব। ইচ্ছে মতো মেরে বাড়ি থেকে দরজা আটকে দেওয়া হয়েছে, তা দিয়েছে মেহজাবিন চৌধুরী। তবুও শরীরের যন্ত্রণায় পা ঠেলে তীব্র অস্থিরতায় উঠে সে তার ছোট্ট মন বুকের ভেতর ভীষণ জ্বালা করছে ভালোবাসার মানুষটার জন্য। কতই না মেরেছে হয়তো মানুষটাকে, এসব ভাবতেই পড়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে শ্বেতা। মেঝেতে আঁকড়ে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার অনেক লেগেছে তাই না আবির্ভাব? ওরা আপনাকে অনেক মেরেছে, সব দোষ আমার। কে বলেছিল আমায় এত ভালোবাসতে? কি প্রয়োজন ছিল এত পাগলামি করার? উফ, পারবেন না জেনেও কেন আমায় ভালোবাসলেন বলেন না? বাইরে থেকে শুনতে পাচ্ছে ফারহান চৌধুরী আর মেহজাবিন চৌধুরী চেঁচামেচি। আমি তোমায় ভরসা করে আমার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছিলাম মেহু, আর তুমি সামান্য আমার মেয়েটাকে দেখে রাখতে পারো না? তুমি থাকতে এত বড় ঘটনা ঘটে গেল কিভাবে? স্বামীর কর্কশ মেজাজে বলা কথাগুলোই ছ্যাদ করে ওঠে মেহজাবিন চৌধুরী। সব দোষ আমার? তোমার মেয়ে যে চরিত্র ভালো না, দেখতে পাও না? আর আমি কি এত বড় মেয়ের পিছু পিছু ঘুরবো? সাদমান শিকদার বিরক্ত হয়ে উঠলেন। কি হচ্ছে এসব? তোমরা ওই ছেলেগুলো, ছোট লোকের বাচ্চাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করো না। আজকে ওকে বুঝিয়ে দিতাম শিকদার বাড়ির মেয়েদের গায়ে হাত দেওয়ার ফলটা কি হতে পারে। খলিল শিকদার পাশ থেকে ফুঁসে উঠে বললেন, সত্যি শুদ্ধ না আটকালে আজ ওই ছেলেটাকে জবাই দিয়ে দিতাম, বুঝিয়ে দিতাম আসলে কোন বংশর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এসব আর ভাবতে হবে না, যা হবার তা হয়েছে। এসব লোক যেন জানি, আগে যত দ্রুত সম্ভব আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে পরে এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক বলেছেন ভাইজান, ওই ছেলেটার যে অবস্থা দেখলাম, ওর কোনো গ্যারান্টি নেই, যখন তখন এসে আবার ঝামেলা পাকাতে পারে। ঘরে বউ আছে তবু এত। শুদ্ধ আর প্রথম আসতে দেখে থেমে গেল খলিল শিকদার। শুদ্ধ দ্রুত পদক্ষেপে এগিয়ে ফারহান চৌধুরীর নিকট চোখে চোখ রেখে কাট কণ্ঠে বলল, আমি চাই কালকে আমার বোনের বিয়ে হোক। আপনি কি কোনো আপত্তি জানাতে চান? এতে অবশ্য কেউ অবাক হলো না। ফারহান চৌধুরী শান্ত গলায় বললেন, বিয়ে দিয়ে দিবে বললেই তো বিয়ে দিয়ে দেওয়া যায় না। আমার একমাত্র মেয়ে, তাকে আমি যার তার হাতে তো আর তুলে দিতে পারি না। আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছো? না, এখনো পাইনি, তবে আমার বোনকে আমি কালই বিয়ে দিব, আর সব থেকে বেস্ট ছেলেটার সাথে দিব। খলিল শিকদার একটু ভেবে বললেন, এমপি সাহেবের ছেলে চলবে? কয়েকদিন আগে এমপি সাহেবের কথা হলো, উনি ওনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন। যেহেতু এমপির ছেলে টাকা পয়সা শিক্ষা দীক্ষা নাম যশ সব দিক থেকেই এগিয়ে আছে, কিন্তু ওনার কথার বাগড়া দিল প্রথম। বিরোধা জানিয়ে বলল, ওই ছেলের চরিত্র ভালো না, মদ আর মেয়ের নেশায় ডুবে থাকে সারাদিন। তবে আমার একজন আছে যে সে তাকে পছন্দ করে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ও অনেক ওপরে। তোমরা সবাই চেনো তাকে? শুধু ভুরু কুচকালো। প্রথম স্পষ্ট কণ্ঠে বলল, ইরফান। চোখ বড় বড় করে ফেললো উপস্থিত জনগণ। প্রথম সবার এক্সপ্রেশন দেখে হাসলো। এত অবাক হওয়ার কিছু আছে? ইরফান আমাকে বলেছে সে তাকে পছন্দ করে, হয়তো কয়েকদিনের মধ্যে বিয়ের প্রস্তাব দিত। ফারহান চৌধুরী গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ওই ছেলে আর তার বাবা মার সাথে কথা বলার ব্যবস্থা করো, দেখি ছেলেটা কেমন। সকলে এসব কথাবার্তায় গা কাটা দিয়ে উঠল সে। তার আজকে নীলাভ বর্ণ ধারণ করেছে শুভ্র মুখখানি। না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি কারো হতে পারবো না, আমি অন্য কারো হতে চাইও না। আমি আমার আবির্ভাবকে, আমি অন্যের হলে আমার আবির্ভাব মরে যাবে। সেটা চিৎকার করে বলল, না না না, আমি বিয়ে করব না, কিছুতেই না। শুনছেন আপনারা, মরে যাব তবু কবুল বলবো না। মেহজাবিন চৌধুরী রেগে আবারও মারার জন্য তেড়ে যেতে নিলে শুদ্ধ আটকে দিল। কঠিন কণ্ঠে শ্বাসে বলল, আর একবারও কি আমার বোনের গায়ে হাত তুলবে না? যদি শুনতে পাই, আমার জন্য মোটেও ভালো হবে না। চল প্রীতম বলে হন হন করে চলে গেল শুদ্ধ। কেউ আর কিছুই বলতে পারল না।
সে তা অসহায়ত্বের জ্বালায় চিৎকার দিয়ে কেঁদে উঠল। হে রব, তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি তো সব মেনেই নিয়েছিলাম, তাহলে এত পরীক্ষা কেন নিচ্ছ? আমার কি পাপ করেছি? ভালোই তো বেসেছিলাম তোমার নিকট। সকল বান্দাই তো সমান, তাহলে আমার কেন বিচ্ছেদের শিকার হতে হচ্ছে? ও মাবুদ। ঢাকা পৌঁছে আবারও শরীর কাঁপিয়ে জ্বর এলো। আবির্ভাব প্রণয়ের অবস্থা বেগতিক। প্রণয়ের হাসপাতালে নিয়ে গেল। প্রথমেই হাসপাতালে নিয়ে গেল, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করিয়ে আবির্ভাবের নিজস্ব ফ্ল্যাট। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল আবির্ভাবের মা, মিসেস পূজারিনী রায় চৌধুরী। তিনি দিন চারেক হলো এখানে এসেছেন। তিনি দরজা খুলে সামনে তাকাতে আঁতকে উঠলেন। তিনি দরজা খুলে সামনে অজ্ঞাত পরিচিত যুবককে দেখে অবাক হলো। কৌতূহল নিয়ে জানতে চাইলেও, কে তুমি বাবা? প্রণয় ভদ্রমহিলাকে 2 সেকেন্ড দেখে চিনে ফেললো। মনে মনে কিছু হিসাব কষে নিয়ে হাসি ফোটালো মুখে। পাশ কাটিয়ে দ্রুত পায়ে বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি শ্বেতার ভাই। পূজারিনী রায় ভুরু কুঁচকে তাকালেন। শ্বেতা নামটা ওনার চেনা চেনা লাগছে। প্রণয় ওনার ভাব চিন্তা পাত্তা না দিয়ে সোফার ওপরে পা তুলে বসে লাল আপেলে কামড় বসালো। পূজারিনী রায় চৌধুরীর সন্দেহ চোখ মুখ যেন এই পর্যায়ে। শীতল ঠান্ডা কণ্ঠে হুঙ্কার ছাড়লো, ছেলের প্রাণের মায়া কি একেবারেই ছেড়ে দিয়েছেন? এই হাঁটুর বয়সী ছেলের বেয়াদবি আশ্চর্য না হয়ে পারছে না পূজারিনী রায়। খেকে উঠলেন, কে তুমি ছোকরা? বলা নেই কওয়া নেই বাড়ির ভেতরে ঢুকে এসেছো। আমি কে খুব ভালো করে খুব ভালো করে চিনতে পারবেন আন্টি। আপনার আদরের ছোট ছেলের শরীরটা এতগুলো টুকরো করব যে আপনি নিজেই গুনে শেষ করতে পারবেন না। তখন বুঝবেন আমি কে আর কি করতে পারি। এমন ঠান্ডা হুঙ্কারে জমে গেল যেন পূজারিনী রায় চৌধুরী। তবুও তুতলিয়ে বললেন, কে তুমি? আমার ছেলের সাথে কিসের শত্রুতা? এবার যেন হঠাৎ করে খেপে গেল প্রণয়। চোখ শান্ত করে হিংস্র পশুদের ন্যায় পরিণত হলো। পা দিয়ে সজয় লাথি দিয়ে সেন্টার টেবিলে ঝনঝনিয়ে কাঁচ ভাঙার শব্দ হলো। হুঙ্কার ছুড়ল প্রণয়, আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আপনার ছেলের জন্য আমার বোনকে তিলে তিলে মরতে হচ্ছে। কি ভাবছেন আবরার শিকদার প্রণয় এত সহজে ছেড়ে দেবে? ছেলেকে বিয়ে করানোর সময় ঠিক মতো অন্য জায়গায় করিয়ে দিয়েছেন, তাহলে এখন আমার বোনের পিছনে কেন লেলিয়ে দিয়েছেন? এবার ভয়ে ঘাম ছুটতে শুরু হলো পূজারিনী রায় চৌধুরী। তিনি বুঝলেন এই ছেলে ওই মেয়েরই ভাই, আর ওই সন্ত্রাসী পরিবারের কেউ হয়তো। এত চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলো দেবী। প্রণয় ভদ্রমহিলা চোখে মুখে ভয়ার্থ অবলোকন করে বলল, একদম ভয় পাবেন না আন্টি, আপনার ছেলেকে এখনো মারিনি, বাঁচিয়ে রেখেছি। কিন্তু আমার বোনের পিছু যদি আর একবার আসে, খোদার কসম জ্যান্ত কবর দিয়ে দিব বলে শাসিয়ে গেল প্রণয়। ভয়ে হাড় হিম হয়ে গেল দেবী ও পূজারিনী রায় চৌধুরীর। প্রণয় চলে যাবার কিছুক্ষণের মধ্যেই বিল্ডিং এর দারোয়ান ধরে ধরে নিয়ে এলো আবির্ভাবকে। রক্তে ভেজা জামা কাপড় আর হাতে মুখে ব্যান্ডেজ দেখে ঘর কাঁপে চিৎকার দিয়ে উঠল পূজারিনী রায় চৌধুরী। দৌড়ে ছেলের নিকটে ঝাপটে পড়লেন, কিন্তু ছোঁয়ার পূর্বেই সরে গেল আবির্ভাব ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে পূজারিনী রায় চৌধুরীর প্রাণে। আজকে বলেই মা নামক মানুষটার জন্যই তার ফুলের মতো সাজানো জীবনটা নরক হয়ে গেছে। আবির্ভাব নিজেকে সামলে সোফায় শরীর এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই মনের ক্যানভাসে ভেসে উঠল শুভ্র রাঙা সেই লাজুক মুখখানি। পূজারিনী রায় চৌধুরী চিৎকার দিয়ে পুরো ফ্ল্যাট মাথায় তুললেন। আহাজারি শুরু করতে লাগলেন, ওই সন্ত্রাসীগুলো কি অবস্থা করেছে আমার ছেলেটার, এই জন্যই আমি ওদের দু চোখে দেখতে পারি না। ওই ছেলেটা এসে প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে গেল। মায়ের কান্না দেখে তার ছেলের হাসি ধরে রাখতে পারলো না আবির্ভাব। ঘৃণায় দৃষ্টি ঘুরিয়ে নিল, দুর্বল কণ্ঠে বলল, কাল যদি আমার মৃত্যু হয় তার জন্য একমাত্র দায়ী তুমি থাকবে মা। আমি ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি যে পুকুর তুমি আমার পক্ষে খনন করেছো তার 1000 গুণ তোমার কাছে ফিরে আসুক। আমি যেমন আমার ভালোবাসা হারিয়ে প্রতি সেকেন্ডে ছটফট করে মরছি, তুমিও যেন তোমার সন্তানকে হারিয়ে একইভাবে ছটফট করে মরো। আবির্ভাবের এই ক্ষত বিক্ষত অবস্থা দেখে চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল দেবীর। সে হারে হারে উপলব্ধি করতে পারলো এই ঘটনা তার কৃতকর্মের ফল, কিন্তু এরকম কিছু যে হতে পারে তা তো সে কল্পনাও করতে পারেনি।
আবির্ভাব দেবীর পানে চেয়ে তাচ্ছিল্য করে বলল, খুশি হয়েছ দেবী? তুমি তো এটাই চেয়েছিলে, তাই তো আমার ছবিগুলো চুরি করেছ। ঈশ্বরের করুণায় তোমার জন্য আরো বড় খুশির সংবাদ আসছে, অপেক্ষা করো। সকলেই তার নিজ কর্মের ফল ভোগ করে, আমি করছি, মিসেস রায়চৌধুরী আপনিও করবেন। বলবে দুর্বয় পায়ে নিজের কক্ষে চলে গেল আবির্ভাব। দেবী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মেঝেতে বসে বিলাপ করতে লাগলো পূজারিনী রায়চৌধুরী। রাত গভীর হয়েছে অনেক, কিন্তু শিকদার বাড়ির পরিবেশে কোনো উন্নতি নেই। বড় এখনো ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয়ে আলোচনা সমালোচনা করছে। সকলের মুখ থমথম, চেহারার শরতের মতোই কালো মেঘে ঘিরে আছে। মা না হয়ে অনুশ্রী বেগমের কলিজা চিরে যাচ্ছে সে তার আর্তনাতে। অনুশ্রী বেগম ভাত বাড়তে বাড়তে আঁচলের কোণে বারবার চোখের পানি মুছলেন। আল্লাহ নিকট আরজি জানালেন, হে মাবুদ, ছেলে মেয়ে দুটোকে স্বস্তি দাও, শান্তি দাও, যা কখনো হওয়ার নয় সেই পাগলামো তাদের মাথা থেকে কমিয়ে দাও। মাংস রেখে এসেছি বড় আপা, বলতে বলতেই থেমে গেল অরণ্যা বেগম। অনুশ্রী বেগম চোখ মুছছেন, বললেন, এই নে, এই মাছের বাটিটাও নিয়ে যা। অরণ্যা বেগম গেলেন না, বরং ওনার চোখেও ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে বলল, আমাদের ছেলে মেয়েগুলো কি কোনোদিনও শান্তি পাবে না আপা? ভালোবাসা না পাওয়ার পাহাড় সম যন্ত্রণা বয়ে নিয়ে তাদের বাঁচতে হবে আজীবন। তোমার মনে হচ্ছে না আপা, আমাদের ছেলে মেয়েদের জীবনেও আমাদের মতো হয়ে যাচ্ছে? মনে হয় না আমাদের সাথে যা যা হয়েছিল এগুলো রিভেঞ্জ অফ নেচার? অনুশ্রী বেগম চমকে উঠল, চট করে চেপে ধরে ছোট বোনের মুখ। ভয়ার্ত চোখে তাকিয়ে আশেপাশে বোনকে চোখ রাঙিয়ে চাপা কণ্ঠে ধমকে বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা এই বাড়িতে বলছিস কেন? অনন্যা বেগম ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। রাগে ঘৃণায় সঠিক আন্দাজ করতে পারল না অনুশ্রী বেগম। দৃষ্টি সরিয়ে নিলেন বোনের ওই নীলচে চোখের গোপন যন্ত্রণায়। 34টা বছর একটা রাত্রেও শান্তিতে ঘুমাতে দেয়নি যে। তবুও কণ্ঠে কঠোরতা এঁটে বললেন, তোমার জীবনে 34টা বছর পেরিয়ে গেছে অনু, আমার জীবনের 38 বছর পেরিয়ে গেছে। এসব নিয়ে আলোচনা করে নিজের বিপদ ডেকে এনো না। যার ভাগ্যে যা আছে তা তো হবেই। এই পৃথিবীর যা কিছু সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তাচ্ছিল্য খেলে গেল অনন্যা বেগমের চোখে মুখে। তিনি বেশ জানেন এগুলো আল্লাহর ইচ্ছা নয়, এগুলো তার নিজের কর্মফল। কারোর জন্য আঘাত দিতে গেলে কেউ সুখী হতে পারে না যে। অনন্যা বেগম না চাইলেও অস্পষ্ট ঝাপসা সৃষ্টি স্মৃতিতে ভেসে উঠল এলোমেলো চুলে এক যুবকের প্রতিবিম্ব। নে ধর, এই খাবারটা নিয়ে সে তাকে দিয়ায়। মেয়েটার পেটে সারাদিন কিছু পড়েনি বলে খাবারের প্লেটটা তুলে দিল অনন্যা বেগমের হাতে। অনন্যা বেগম প্লেটটা হাতে নিয়ে চলে গেল তালাবদ্ধ ঘরের দিকে। অনুশ্রী বেগম টেবিলে সাজিয়ে ড্রয়িং রুমে এসে হাঁক চালেন, বড় আব্বু, মেজো আব্বু, সেজ আব্বু, ছোট আব্বু, তন্ময় বাবা, অরণ্য বাবা, সমুদ্র বাবা, কই তোমরা, খাবে আসো, অনেক রাত হয়েছে। মেজো বউ, সেজ বউ, ছোট বউ, প্রিয়, সবাই নিচে আসো। অতঃপর স্বামী আর ননদ দেবরদের নিয়ে তাকিয়ে বলো, আপনারাও আসুন বলে চলে গেল অনুশ্রী বেগম। মিনিট দশেকের মধ্যেই টুকটুক করে সকলে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো। এলো না কেবল শুদ্ধ আর প্রীতম আর মেহজাবিন চৌধুরী। তারা দরজা বন্ধ করে কি সব আলোচনা করছে। সকলে নিজ নিজ চেয়ার টেনে বসে পড়লো। কারোই মন মেজাজ ভালো নেই, খাবার খাওয়ার ইচ্ছাও নেই। কিন্তু অনুশ্রী বেগম ভাষণ শোনার ভয়ে কেউ কিছু বলতে পারলো না। এমনিতে সাদমান শিকদারও খাওয়ার ইচ্ছা নেই। বাইরে থেকে উনি বড়, শেষ হোক বা না হোক, বইয়ের কাছে সবকিছু যেন ভেজা বিড়াল। প্রণয় ঠিক মুখোমুখি বসে আছে প্রিয়স্মিতা। আশা ইতস্ত ভুরু কোচকে এক দৃষ্টে পর্যবেক্ষণ করছে প্রণয়কে। তার ঈগল চোখ প্রণয়কে আকর্ষণীয়, কালচে লাল ঠোঁটে ঘন কালো ভুরুদয় চোয়াল সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্যান করছে। তবে তার সব ধ্যান জ্ঞান প্রণয়ের দিকে থাকলেও তার দিকে একবারও চোখ তুলে তাকাচ্ছে না প্রণয়। সে যে এখানে বিশেষ কেউ তা প্রণয়ের চোখ তুলে তাকানোর বিন্দুমাত্র আগ্রহ যেন নেই। এতে একটু অবাক হলো প্রিয়স্মিতা। ভুরু বাঁকিয়ে ভাবল, প্রিয় তো বলেছিল এই মহাশয় নাকি তাকে ভালোবাসে। যে সে ভাবালুস ভাবে নয়, গভীর ভালোবাসা। কিন্তু এই বেটা তো দেখা যায় তোমার কোনো দিক থেকে মনে হচ্ছে না। সত্যি সত্যি যদি ভালোবাসতো তাহলে কি এত নির্লিপ্ত থাকতে পারতো ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিয়ে?
প্রিয়স্মিতাকে হা করে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে ব্যথিত হলো অনন্যা বেগম। মৃদু কণ্ঠে ধাক্কা দিলেন, রাগী গলায় বলল, পাতে নিয়ে নাড়ানাড়ি করছিস কেন? তরকারি নিয়ে খা। অনন্যা বেগমের ধাক্কা খেয়ে ভাব ছুটে গেল প্রিয়স্মিতার। হকচকিয়ে গেল অনন্যা বেগমের পানে তাকিয়ে। তিনি এখনো রাগী দৃশ্যে তাকিয়ে আছে। প্রিয়স্মিতা ঢোক গিললেন। তাড়াহুড়ো করে কাতলা মাছের বড় টুকরোটা পাতে তুলে নিয়ে একটা আলু আর ঝোল দিয়ে মাছ ভাত মেখে খেতেই বড় চোখ করে ফেললো প্রিয়স্মিতা। কেউ কিছু বলার আগে দৌড় দিল বেসিনে। ওয়াক ওয়াক করে মুখের ভাত ফেলে তাড়াহুড়ো করে কুলি করলো। ঘটনায় আকস্মিকতায় হড়বড়িয়ে গেল সকলে। অনন্যা বেগম ছুটে গেল মেয়ের কাছে, পুনরায় ঝাড়ি দিয়ে বলল, কি ব্যাপার, ভাত ফেলে দিলি কেন? প্রিয়স্মিতা আবারও গুলিয়ে এলো। ওয়াক ওয়াক করলো, ছি আম্মু, তুমি কি মাছ রান্না করেছো? মাছে এত বিচ্ছিরি গন্ধ কেন? বলে পুনরায় খাবার টেবিলে বসে পড়লো প্রিয়স্মিতা। অনন্যা বেগম বিরক্ত হলো। অরণ্য মুখ বাঁকিয়ে বলল, তোর যত ঢং, আমরা সবাই তো খাচ্ছি। লাভলি সে জম্মু একদম চুমু হয়ে গেছে মাছ রান্না। আসলে তো ও শেওড়া গাছের বিশেষ প্রাণীর মাছ খেয়ে অভ্যস্ত, তাই রান্না করা মাছের জাদু বা কদর সে বোঝে না। প্রিয়স্মিতা ভেঙচি কাটল। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে বললেন, হয়েছে হয়েছে, খালি সুযোগ পেলেই বোনের পেছনে রাখার পায় তারা। বড় আম্মুর ঝাড়ি খেয়ে চুপসে গেল অনন্যা বেগম প্রিয়স্মিতার প্লেট বদলে এক প্লেট ভাত দিলেন। আদরে কণ্ঠে বলল, ছাড় তো মা, তোকে মাছ খেতে হবে না, তুই মাংস নে। বলে চিকেনের বাটি এগিয়ে দিল অনুশ্রী বেগম। লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস দেখে প্রিয়তার জিভে পানি চলে এলো। সে চটপট লেগ পিস তুলে নিল। মাংসের ঝোল দিয়ে ভাত মাখতে নাকের কাছে। পুনরায় সে উৎকণ্ঠ গন্ধ এসেতেই গা গলিয়ে উঠল মেয়েটার। আবারও খাবার ফেলে ছুটল বেসিনের দুপাশ ভরে হড়বড় করে বমি করলো প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম অনন্যা বেগম দৌড়ে এলেন, মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে, শরীর খারাপ? প্রিয়স্মিতা কিছু বলতে পারছে না, ক্রমাগত বমি পাচ্ছে তার। অনুশ্রী বেগম ঠান্ডা পানি এনে মুখ ধুয়ে দিলেন। প্রেম চিন্তিত কণ্ঠে বলল, তোর কি শরীর খারাপ বনু? ডাক্তারের কাছে যাবি? প্রিয়স্মিতার কথায় জবাব দিল না, চমকা ঠোঁট উল্টে ভেবে করে কেঁদে দিল। সকলে হতবাক হয়ে গেল। প্রিয়স্মিতা গাল ফুলিয়ে অভিযোগ করে বলল, আমার অনেক খিদে পেয়েছে, কিন্তু আমি কিছু খেতে পারছি না। সবকিছু খেতে গেলে পচা গন্ধ লাগছে, গা গুলিয়ে বমি আসছে। এ কথায় চিন্তিত হয়ে বাড়ির পুরুষরা। সুহেব শিকদার বেস্তিয়ান কণ্ঠে বলল, সে কি আম্মা, আপনার তো শরীর খারাপ, আগে বললেন না কেন? আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা, অর্থী বেগম, ইনায়া পূর্ণতা সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে। অনুশ্রী বেগম এক প্লেট সাদা ভাত সঙ্গে খানিকটা তেঁতুলের আচার এনে দিয়ে বললেন, দেখ তো খেতে পারিস কিনা। আচার দেখে জিভে লকলক করে উঠল প্রিয়স্মিতার। খুশিতে বাকবকম হয়ে বলল, আই লাভ ইউ আম্মু, তুমি কিভাবে জানলে আমার আচার খেতে ইচ্ছে করছিল? আর হ্যাঁ, দাও দাও। বলে আচার দিয়ে ভাত গাম করে খেতে শুরু করলো প্রিয়স্মিতা। বাড়ির পুরুষরা আরো চিন্তিত হয়ে পড়ল। তবে সেসবের রেশ গেল না মহিলার চোখ থেকে। তারা মিটমিটিয়ে হাসছে। এতক্ষণে সকলের দৃশ্য জহুরিভাবে পর্যবেক্ষণ করছিল প্রণয়। তার চোখে মুখে চরম অবিশ্বাস। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল অবিশ্বাসেই। বুকে সর্বত্র ছড়িয়ে পড়েছে বিষের ব্যথা। বক্ষ পিঞ্জরে বন্দি পাখিখানা ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। কাতর কণ্ঠে বলে, তুই ভুল ভাবছিস, যা, তুই ভুল ভাবছিস, তা কখনো হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার যায় না তো তাড়াতাড়ি। আর ভাবতে পারলো না প্রণয়। এইটুকুতেই চোখ টইটম্বুর হয়ে গেল। মাথা নিচে করে প্রণয় সাথে সাথে টপ টপ করে অশ্রুজোড়া গড়িয়ে পড়ল ভাতের পানে। সে শত চেষ্টা করে আটকাতে পারল না। সাদমান শিকদার চিন্তিত কণ্ঠে বলল, কি হলো মেয়েটার? চলো তোমায় এক্ষুনি ডাক্তারের কাছে যাবি, থাক, আমি ডাক্তার ডেকে আনছি। বলে তাড়াহুড়ো করে উঠে ধমক দিল অনুশ্রী বেগম। তিক্ত কণ্ঠে বলল, একদম ভাত ফেলে উঠবেন না, চুপচাপ বসুন। আপনাদের আলালের ঘরে দুলালির কিছু হয়নি, বরং ডাক্তার না দেখে মিষ্টি আনুন। উপস্থিত ছেলেরা আশ্চর্য। অরণ্য চুলে হাত চাড়িয়ে বলল, ইতিহাসে প্রথমবার কোনো শাকচুনি অসুস্থ হতে মিষ্টি খাওয়ানো হবে। পাশ থেকে তন্ময় বলে উঠল, উন্নয়ন উন্নয়ন। তনুশ্রী বেগম বিরক্ত এই ছেলের প্রতি। অর্থী বেগম ফ্রিজ থেকে মিষ্টি এনে সবার পাতে দিলেন। প্রেম বিরক্ত গলায় বলল, এসব কি হচ্ছে আম্মু? ও অসুস্থ, কই তোমরা ডাক্তার ডেকে নিয়ে আসবে তা না, আমাদের মিষ্টি খাওয়াচ্ছ।
হ্যাঁ, খাওয়াচ্ছি। কারণ তোমার বোন এমনিতেও অসুস্থ হয়নি, বরং খুশি মনে মিষ্টি খাও, মামা হতে চলেছ। অনুশ্রী বেগমের এই কথায় বোকা বনে গেল সকলেই। পানি দিয়ে ভাত গিলতেও যেন বিষম খেতে হলো প্রিয়স্মিতার। অনুশ্রী বেগমের পিঠ পেট চেপে দিলেন, সাত সাত দিয়ে খাও। প্রিয়স্মিতার চোখ রসগোল্লার ন্যায় বড় হয়ে গেছে। মা চাচির দিকে তাকালো, বসা থেকে লাফিয়ে উঠল তন্ময়, হুররে আমার মামা হব। সাদমান শিকদার অবাক হলেন, সত্যি বলছো? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। কাল একবার টেস্ট করে নিলেই হবে। তবে আমি নিশ্চিত বাড়িতে নতুন অতিথি আসছে। এবার লাজুক হাসলো প্রিয়স্মিতা। প্রণয়া সহ্য করতে পারল না, ভাতের প্লেট ঢাকা দিয়ে সরিয়ে হনহনিয়ে চলে গেল। সকলের হাসি হাসি মুখ মলিন হলো মুহূর্তেই। অনুশ্রী বেগম ছেলের ভাতের পাতের দিকে চেয়ে থেকে যে কেমন দেখলেন। অনুশ্রী বেগম ছেলের ভাতের পাতের দিকে চেয়ে দেখলেন, যেমনকার ভাত তেমনই পড়ে আছে, একদানাও হয়তো মুখে তোলেনি তার ছেলেটা।